স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি মা, অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। তাই তো মায়ের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে অবুঝ দুই শিশু। বিস্তারিত দেবাশিস কুমার সরকারের পাঠানো প্রতিবেদনে। বাবা মায়ের একমাত্র সন্তান রঞ্জনা রানী নাটোরের রানী ভবানী সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন রাজশাহী কলেজে। স্বামী বিদ্যুৎ হালদার আর দুই সন্তানকে নিয়ে জীবন কাটছিল স্বপ্নের মতো। কিন্তু হঠাৎই সেই স্বপ্নের জীবনে নেমে আসে অন্ধকার। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন থমকে দাঁড়ায় রঞ্জনার। স্বামী বিদ্যুৎ হালদার শেষ সম্বলটুকু বিক্রি করেও পারেননি স্ত্রীর চিকিৎসা সম্পন্ন করতে। অর্থাভাবে বন্ধের মুখে রঞ্জনার চিকিৎসা, প্রয়োজন আরও 15 লক্ষ টাকা। বাবা কিছু জমি ছিল সব বিক্রি করে বোম্বাই চিকিৎসাধীন অবস্থায় মোটামুটি দীর্ঘ 3-4 মাস থাকার পরে মোটামুটি 12 লাখ টাকার মতো শেষ হয়ে গেছে। তারপরে ট্রিটমেন্ট বলেছে ডাক্তার আরও 12 লাখ টাকা লাগবে। তাই আমরা দেশে চলে আসছি। তাই সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি। একটু আর্থিক সহযোগিতা আমার 2 সন্তানের ভবিষ্যৎ করতে পারে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি কিছু টাকা দিলে আমরা রোগীর চিকিৎসা করে নিয়ে আসি, তার বাচ্চার কাছে ফেরা দিতে পারবো। তার যতটুকু সম্বল ছিল তিনি বেঁচে কিনে চিকিৎসা চালাচ্ছে। এই মর্মে তারা আরও কিছু অর্থের প্রয়োজন। আমরা চাইবো যেন সরকার এই অসহায় গরিব মুক্তিযোদ্ধার পাশে এসে দাঁড়ায়। সমাজের বিত্তবান ও সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে রঞ্জনা রানী, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সড়কের মাঝখানে ডিভাইডার স্থাপনের জটিলতার কারণে অনেকটাই থমকে গেছে জয়পুরহাট 4 লেন সড়কের প্রশস্তকরণের কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় 7 বছর পার হলেও এখনও শেষ হয়নি কাজ। হারুনুর রশিদের রিপোর্ট। জয়পুরহাট শহরের বুক চিরে চলছে বগুড়ামুখী সড়ক। আবার 1 লেনের এই সড়কেই চলে হিলি স্থলবন্দরের ভারী যানবাহন। শহরবাসীকে যানজটের হাত থেকে রক্ষায় 2017 সালে সড়কটি 4 লেন করার প্রকল্প অনুমোদন দেয় একনেক। 2018 সালের 30 সেপ্টেম্বর স্থাপন করা হয় ভিত্তিপ্রস্তর। এরপর ভূমি অধিগ্রহণ, বৈদ্যুতিক খুঁটি, পানির লাইন সহ একে একে সব কাজ শেষ হলেও নানা জটিলতায় বন্ধ ছিল কাজ। 5 আগস্টের পরে আবার নতুন করে শুরু হয় কাজের অগ্রগতি। তবে 4 লেনের মাঝখানে ডিভাইডার স্থাপন করায় তৈরি হয়েছে নতুন বিপত্তি। সংকুচিত হচ্ছে সড়ক, এতে চরম ভোগান্তিতে শহরবাসী। চলাচল করা খুব কষ্ট, এভাবে গরিব লোকেরা চলা পায় না। এটা তো সরকার দেখে না। কাজটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ জানি না। এবং জয়পুরহাটের মানুষ মানে একবার অতিষ্ঠ। বৃষ্টি হলে কাদা, রোদ হলে ধুলা। যানজট নিরসনে 4 লেন কাজে সড়ক বিভাগের অপরিকল্পিত পরিকল্পনায় ক্ষুব্ধ গাড়ি চালক শ্রমিকরা। এই কয়েকদিনের মধ্যে 2টা চাকা নষ্ট হয়ে গেছে, আবার লিক হচ্ছে। একটা লিক সারার দাম 40 থেকে 50 টাকা, চাকার দাম 1500 টাকা। বাস টার্মিনালের সামনে যারা ডিভাইডার দিয়েছে, গাড়িগুলো চলাচলে খুব সমস্যা। রাস্তাটা বড় হওয়ার কারণে বুঝতে পারলাম যে যাক শহরটা একটা ভালো হচ্ছে, বড় রাস্তা হচ্ছে। কিন্তু এখন দেখতেছি যে অপরিকল্পিতভাবে রাস্তাটা হচ্ছে, যেখানে 2টা করে গাড়ি চলা সম্ভব নয়, চলতে পারবেও না। এখানে যানজট সৃষ্টি আরও বেশি হবে। জেলা প্রশাসক বলছেন, টেকনিক্যাল সমস্যার কারণেই জনদুর্ভোগ সমাধানে কাজ করছেন তারা। শহরে যেন যানজট মুক্ত করা যায় সেজন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি। যদি সেগুলো বাস্তবায়ন হয়, আমরা কয়েকটা বাইপাস এবং কিছু রাস্তা প্রশস্তকরণের প্রস্তাবনা রেডি করেছি। সেগুলি বাস্তবায়ন হলে আশা করা যায় শহরে মানুষের চলাচলও সুবিধা হবে এবং যানজটের যে কষ্টটা, দুর্ভোগটা প্রতিদিন মানুষ ভোগ করে, সেটা থেকেও আমরা ইনশাল্লাহ অনেকটা মুক্তি পাব। সমস্যা নিরসন করে দ্রুত 4 লেন সড়কের কাজ শেষ হবে, এমনটাই দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইকো টয়লেট সান ব্যবহার করে মানববর্জ্য থেকে জৈব সার তৈরি করছেন চাঁপাইনবাবগঞ্জের 202 কৃষক পরিবার। গত 10 বছর ধরে এই সার ব্যবহার করছেন নানা জাতের ফসল উৎপাদনে। খরচ কম আর পরিবেশ বান্ধব হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আনোয়ার হোসেনের রিপোর্ট।
বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজিতে ভরে উঠেছে ফসলি জমিগুলো। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদ হয়েছে ধানের। বাম্পার ফলনে খুশি চাষিরা। তবে এসব ফলন আর চাষাবাদে ব্যবহার হয়নি প্রচলিত কোনো রাসায়নিক সার, বরং প্রয়োগ করা হয়েছে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের ২০২টি পরিবার ইকো টয়লেট ব্যবহার করে মানব বর্জ্য থেকে উৎপাদন করছে জৈব সার। ২০১১ সাল থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইকো টয়লেট স্থাপন ও ব্যবহার করছেন কৃষকরা। তারা বলছেন এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ, অন্যদিকে বেড়েছে লাভ। এবারে জৈব সার দিয়ে মানে ওই তোমরা চাষ করো না, এখন ভালোই ফল পাই। এগুলো সার আমরা এই ধানের জমিতে দিয়েছি, ধানের জমিতে দিয়ে আমরা খুব ভালো লাভবান হয়েছি। আগে আমরা কৃষিক্ষেত্রে জমিতে রাসায়নিক সার ব্যবহার করতাম, কিন্তু এতে আমরা ভালো ফলন পেতাম না, মানে রাসায়নিক খরচ, সারের খরচটা বেশি লাগতো। কিন্তু এই সার ব্যবহার করার ফলে আমাদের উৎপাদন অনেক বেড়ে গেছে, জমির উর্বরতা বাড়ছে, ফলন বাড়ছে। এতে আমরা খরচ থেকে সাশ্রয় হচ্ছে এবং অনেক লাভবান হচ্ছি। এদিকে ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষকদের মাঝেও ইকো টয়লেট সারের ব্যবহার বাড়ছে। পরিবেশ বান্ধব উপায় হওয়ায় এই সার উৎপাদন বাড়াতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি সংস্থাটির। এটা ব্যবহার করলেই জমির উর্বরতা শক্তি বাড়বে, এর কোনো ক্ষতিকারক দিক নাই। এটা হচ্ছে একবারে জমির উর্বরতা শক্তি বাড়ার পাশাপাশি হবে কি, যে জমিতে পানি ধারণ ক্ষমতা কম থাকে, এটা ব্যবহার করলে সেখানে পানিও ধারণ ক্ষমতা বাড়বে। মানুষের মল থেকে উৎপাদিত জৈব সার এবং প্রস্রাব যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে প্রতি বছর আমাদের বাইরে থেকে যে সার আমদানি করতে হয়, সেই আমদানি করার সারেরও ঘাটতি আমরা পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই। এটা যেমন কম খরচে পাবে এবং এমন একটা ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব এক ধরনের ফার্টিলাইজার তৈরি হচ্ছে, যেটা আমাদের পরিবেশের উপরে কোনো রকমের প্রতিক্রিয়া বা কোনো রকম মিশ্র প্রতিক্রিয়া নাই। এই ইকো টয়লেটের মাধ্যমে অনেকে এই জৈব সার তৈরি করে তারা অনেকে লাভবান হচ্ছে এবং আর্থিকভাবে তারা বেনিফিশিয়ার হচ্ছে। এক একটি ইকো টয়লেট থেকে বছরে ১৫০ কেজি জৈব সার উৎপাদন করা যায়, যা ব্যবহার করা যায় ১ বিঘা জমিতে। এতে বিঘা প্রতি সাশ্রয় হয় ২ থেকে ৩ হাজার টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পাবনায় এবার কোরবানির বাজারে আলোড়ন সৃষ্টি করেছেন ২৮ মণ ওজনের পাঠান ও ৩০ মণ ওজনের রাজা। বিশাল আকৃতির এই গরু দুটি দেশীয় পদ্ধতির খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন ব্যবসায়ী ও উৎসুক মানুষ। শাহিন রহমানের পাঠানো রিপোর্ট। ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার কালো রঙের এই ষাঁড়টির নাম পাঠান। পাকিস্তানি শাহিওয়াল ফ্রিজিয়ান হলিস্টিন মিশ্রণ জাতের পাঠানের লাইভ ওয়েট ২৮ মণ। ৮ দাঁতের গরুটির বয়স ৪.৫ বছর। আর এদিকে হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস জাতের সাদা কালো রঙের এই ষাঁড়টির নাম পাবনার রাজা। ১০.৫ ফুট লম্বা এবং ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই গরুটির ওজন ৩০ মণ। এবারের কোরবানির বাজারে আলোড়ন সৃষ্টি করেছে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পাঠান ও পাবনার রাজা। পাবনা সদর উপজেলার জালালপুর মণ্ডলপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা রাজু আহমেদের খামারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ষাঁড় দুটি। আমার সব থেকে ঘরের দামি গরু আপনার ১১ লক্ষ টাকা, আর সর্বনিম্ন গরু এবছর আছে ৩.৫ লাখ টাকা। আমার কাছে গরু আছে হলিস্টান ফ্রিজিয়ান, ফিলাকবি, বামা কস, শাইয়াল কস, দেশাল, নেপালি গির। এক একটা গরু এখন ঈদের সামনে তো এখন পাই বড় যে কয়েকটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান আছে, এগুলো আপনার পাই ৭০০ টাকার মতো খাই। পাকিস্তানি শাইয়াল বড় গরুগুলা সেগুলো আপনার ৪৫০-৫০০ টাকা হলে পরেই খাওয়া হওয়া যায়। বিশাল আকৃতির গরু দুটি দেখতে ব্যবসায়ী সহ অনেকেই ছুটে আসছেন খামারির বাড়িতে। বলেন আমার স্যার বিদেশ থাকে, বুঝছেন, গরু দেখতে বলছে রাজুর ফার্মে গয়েস বাক্সিপাড়া। রাজু ভাইয়ের প্রজেক্টটা অনেক বড়, গরুগুলা অনেক বড়। আমি দেখতে আসছি, ঘুরতে আসছিলাম, যাই হোক ভালো লাগেছে রাজু ভাইয়ের প্রজেক্টটা। এত বড় গরু আমি জীবনেও কখনো দেখি নাই। বিভিন্ন ধরনের জায়গা থেকে গরু আসে,
দেখতে আসে লোকজন, ভালো লাগে। প্রচণ্ড গরমে বিশাল আকৃতির গরু সাবধানে রাখা ও দ্রুত বিক্রির জন্য খামারিদের পরামর্শ দিয়ে চলেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যে সদরে রাজু যে আসলে বড় বড় খামারে বড় বড় গরুই সাধারণত প্রতি বছরই উনি করে থাকেন। আমি নিজে এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক তার খামারে একজন লোক প্রায় তদারকি করে থাকে। এই জাতের গরুগুলাকে খুব মানে লং টাইম না করে যত দ্রুত বিক্রি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া আছে। পাঠান ও রাজার পাশাপাশি রাজুর খামারে রয়েছে আরও বেশ কিছু বড় গরু। এবছর কোরবানি ঈদের জন্য 25টি গরু প্রস্তুত করেছেন রাজু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের খামারগুলোতে বিপুল পরিমাণ সার প্রস্তুত করা হয়েছে। কাঁচা ঘাস, খড়, ভুসি, ডালের গুঁড়া, ভাত, খোল সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন গো খামারিরা। হিরকগুণের প্রতিবেদন। এভাবেই এক একটি গরুকে পরম মমতায় লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। কোরবানি ঈদ সামনে রেখে প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন প্রকারের ভুসি, ভাত, খৈল সহ অন্যান্য দানাদার খাদ্য খাইয়ে সার মোটা তাজা করছেন তারা। প্রতি কোরবানি ঈদকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, ভেড়া, গাড়ল সহ বিদেশি জাতের ছাগল প্রস্তুত করা হয়। এসব গবাদি পশু জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি না করার দাবি তাদের। আমাদের দেশে কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে গরু, যে পরিমাণ চাহিদা আছে তার চেয়ে বেশি আমাদের এখানে স্টকে আছে, উৎপাদনই আছে। তো যদি বাইরে থেকে গরুগুলো না আসে তাহলে আশা করি যে গরুর যে ন্যায্য মূল্যটা আমরা পাবো। প্রশাসনের কাছে আপনাদের দাবি যে বাইরে থেকে গরু যেন না আসে, প্রশাসন যেন সেদিকে একটি দৃষ্টি রাখে। ষাঁড় সহ বিভিন্ন ধরনের গবাদি পশু তৈরি করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে আছে প্রাণী বিভাগ। আমরা আসলে এখানে যাতে ওরা প্রাকৃতিক খাবার খাওয়ায়, যাতে মোটা তাজা করতে পারে এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। খাবারের যে সোর্স, ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাথানা লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি। এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর জেলায় 1,85,000 গরু, 3,99,000 ছাগল, 4,000 মহিষ ও 67,000 ভেড়া সহ 6.5 লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য 3,000 কোটি টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।